মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন দেশে গিয়েছি কিসের একটা ছুটিতে। খুড়োমশাই আমায় দেখে খুশি হলেন। আরে আরে, কতকাল পরে এলে বাবা, এতদিন পর জন্মভিটের কথা মনে পড়লো। এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। আচ্ছা, একটা কথা বলো তো আমায়, বাড়ি ঘর করবে না? আগে কি করে, আর সামান্য মাইনে পাই। আরে আরে, তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাঁশ দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আমরা কদিনই বার আছি, হ্যাঁ? বাস করো গায়ে, নরেশের ছেলে তুমি, খুব আনন্দ হচ্ছে। খুড়োমশাইয়ের মতো আরো অনেকে এসে ধরলে অন্তত খড়ের ঘর একটা ওঠাতেই হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের তো আর চেনা যায় না, যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা বৃদ্ধ হয়েছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আহ্বান। মুখ্য ভূমিকায় তথাগত চৌধুরী ও শান্তনা চৌধুরী। শুরু হচ্ছে আহ্বান। একদিন বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় এক বৃদ্ধাকে দেখলাম। ডান হাতে লাঠি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়ির চেহারা ভারতচন্দ্র বর্ণিত অন্নপূর্ণার মতো, কোনো তফাৎ নেই। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। আমি বললাম, কি গো, কোথায় যাবে? বাজারে যাচ্ছি বাবা। হ্যাঁ, কে বাবা তুমি? চিনলাম না তো। আমায় তুমি চিনবে না। এই বাড়ুজ্জে পাড়ার নরেশ বাড়ুজ্জের ছেলে আমি। অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তা তিনি বেঁচে থাকতে কোনো জিনিসের অভাব ছিল না। গোলাপোড়া ধান, গোয়ালপোড়া গরু। ও, তা তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা। কি করে পরিচয় করি বলো তো, কি করে? ও, তিনি করাতের কাজ করতেন। আচ্ছা। এ কথা বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। অর্থাৎ জানতে চাইছে আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার ছেলেবেলায় কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। আমি জিজ্ঞেস করলাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। নাতনিকে রেখে মোর মেয়েটা মারা যায়। ওই এক নাত জামাই আছে গো, সে মোরে ভাত দেয়। আমার বড় কষ্ট বাবা, ভাত জোটে না সব দিন। তাই বাজারে যাচ্ছি 3 পয়সা নুন কিনে আনবো। কটা চাল জোগাড় করেছি ওবেলা, ওই তাই দিয়ে কোনো মতে ফেনা ভাত খেয়ে নেবো নুন দেয়। ও, এ কথা শুনে বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। আবার পয়সা কেন বাবা? পয়সা কেন দিয়েছ? ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতার শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে। আমি থাকি খুড়োর বাড়ি। তিনি জানালেন বুড়ি হলো জমির করাতির স্ত্রী। অনেকদিন আগে আমাদের ছেলেবেলাতেই মরে গিয়েছে জমির। ও বাবা, কনে আছো গো? ও বাবা, এই যে এই যে এই যে আমি এখানে। হঠাৎ কি মনে করে? এই কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বানপাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও পারলুম নি। বিকেলবেলা চোখে ঠাউর পাইনি তো, তা আমি ভাবি কারে যে দেখলাম। তা যাই, উঠোনের ওই কাঁটাল তলাটায় একটু বসি। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। বাপরে বাপ, কি ও দুটিছি গো, গরমে যেন ফ্যাঁস ফ্যাঁস করতেছি। তার যাবার সময় আরো 2-1 পয়সা দিলাম। ধীরে ধীরে ছুটি ফুরিয়ে এলো। আসবার সময় আমার সেই জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম, ছোটখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখার জন্য। আমি কলকাতায় চলে এলাম। তারপর কয়েক মাস কেটে গেল। জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও হয়তো মনে পড়তো না। এই কেমন আছে গোপালরা, একটু দেখি তো কেমন আছে। যদি না সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে বসে পড়ত। গোপাল, বলি গোপাল আমার কই গো? গোপাল, কি বুড়ি, ভালো আছো? আমার আর থাকা, আমার কি মরণ আছে বাবা। দেখি সে ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে দিয়েছে। এই তোমার জন্য কিছু আনলাম গো, আমি তো গরিব মানুষ। এ কি, এদিকে কি হবে? তোর জন্য আনলাম রে গোপাল, গাছের আম। এই আম কটা কিন্তু বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন, ভালো লাগবে গো, ভালো লাগবে। জানি না কেন ওর সম্বোধনে বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের ডাকে ডাকার লোকের দেখা পাইনি। সেই ছেলেবেলায় মা পিসিমা মারা যাওয়ার পরই এসবের পাঠ চুকেছে। আর এখন এতদিন পর প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। একটু মজাও পেলাম। হ্যাঁ গোপাল, খাও কনি বাবা? ওই খুড়ো মশাইয়ের বাড়ি। তা বেশ যত্ন আত্তি করে তো ওনারা? হ্যাঁ, তা করে। তো দুধ পাচ্ছ ভালো? দুধ? হ্যাঁ, ওই তো ঘুঁটি গোয়ালিনী আছে, সেই দেয়। ও মা গো, ঘুঁটি গোয়ালিনি বলো কি গো? ওরে বাবা রে বাবা, ও ঘুঁটি গোয়ালিনির তো অর্ধেক জল অর্ধেক দুধ। দুধ খেতে পাচ্ছ না সে আমি ভালোই বুঝেছি বাবা। দেখো তো আমার গোপালটা দুধ খেতে পাচ্ছে না, ভালো দুধ খেতে পাচ্ছে না, শরীরটা থাকবে কি করে? কি যে করি দেখি, একটা ব্যবস্থা করতে। তারপর এ কথা সে কথা করে বুড়ি চলে গেল। পরদিন সকালে উঠে এক কাণ্ড। সবে আলো ফুটেছে এমন সময় শুনি বুড়ি, ও গোপাল, গোপাল রে, আমার গোপাল, শুনতে পাচ্ছিস? বাবা, কি ব্যাপার গো, এত সকালে কি মনে করে? হাতে ওঠে কি? ও বাবারি বাবা, দাঁড়া একটু বসতি দে, বসতি দে।
এই 1 ঘটি দুধ আনলাম তোর জন্য গোপাল। সে কি? একটু দুধ আনলাম আর কি। দুধ পেলে কোথায় এত সকালে? ওই আমায় মা বলে ডাকে, ওই যে গো, ওই হাজরানাটার বউ। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। কেউ নেই গোর জানো। ওরেই কাল আত্মীরে বলে রেখে দিয়ে এলাম, আমার গোপালটা না দুধ খেতে পায় না, তাই সকালে ওরা ওই যে কি যে ওই যে গো ওই চা নাকি খায়। ওরে কিন্তু খুব ভোরে উঠে গাই ধুয়ে দিতে হবে। তাই আজ কুঁকুড়ো ঢাকা ভোরে উঠে দেখি আমাদের ডাকছে, ও মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও ও মা। তাই দুধটুকু নিলাম, তুমি চা নাকি খাবে গো তাই। আচ্ছা, কেন বলো তো করো এসব? কি কি হয়েছে বাবা? ছি, এসব ভালো না। কেন এরকম আর কখনো এনো না। কেন বাবা, কেন আনবুনি? কত পয়সা দাম দিতে হবে বলো? পয়সা? কতটা দুধ? পয়সা? আমার গলার সুর হয়তো একটু অন্যরকম হয়ে উঠেছিল, কারণ এই সব বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়। কেন যে আবার এসব ঝঞ্ঝাট জোটে। বুড়ি একটু ঘাবড়ে গেল বুঝি। কেন বাবা, পয়সা দিয়েছ কেন? আশ্চর্য, পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম না, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, শোনো, তুমি পয়সা নিয়ে যাও। সেও তো গরিব লোক। না না না, পয়সা দেবনি, পয়সা দিনি। পয়সা কেন নেবো তোমার কাছ থেকে গোপাল? এইটা কি? বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো। এভাবে পয়সা দিতে যাওয়া ঠিক হলো কি? বুড়ির হয়তো একরকম মন পড়ে গিয়েছে আমার উপর। তার স্নেহের দান নিজে হাতে নিয়ে এলো। না, বুড়ির সঙ্গে এমন অবহেলা করা মোটেই ঠিক হয়নি। দেখলাম বুড়ি কিন্তু এ অবহেলা আদৌ গায়ে মাখলে না। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটল। গোপাল, গোপাল রে, এই দুটো কচি শশা জালি মোর গাছের রে, মোর গাছের। এই নাও, নুন দিয়ে খাও দিনি মোর সামনে, খাও। আচ্ছা দাও। তা বুড়ি, তোমার চলে কিসে? এই নাচ জামায় দেবার কথা, তা সে সব দিন দেয়নি বাবা। ওই যারে মেয়ে বলি না, ও বড্ড ভালো। লোকের ধান ভানে তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় নে জানো বাবা। ও, তা ঘরে কি একাই থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। গোপাল, যাবি নে? আমি না নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েলাম তোমারে বসতি দেবার জন্য গো। তুমি বাউনের ছেলে, মোদের এই দোকানটা মাদুরে কি বসবে বলো তো? তাই কি দিতে পারি? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে তখন এখানেই বসবে আমার গোপাল। কিন্তু না, বুড়ির এত আগ্রহ সত্ত্বেও সেবার ওর বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো। তবে যে কদিন গ্রামে থাকি দেখেছি বুড়ি কিন্তু রোজ সকালে একবার করে আসবেই, ভুলবে না। আর সঙ্গে কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো এক ছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, বুড়ি কিন্তু কোনোদিন আমার কাছে মুখ ফুটে কিছু চায়নি। কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, খালি হাতে সে কখনো আসে না।
একবার কলকাতা থেকে কয়েকজন বন্ধু এলো দেখা করতে। আরে সবাই শহর শহর করে, কিন্তু গ্রাম একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ। না না, ওরকম মনে হয়। গ্রামের কত অসুবিধা জানো না? না, অসুবিধে ঠিক আছে, কিন্তু এত সুন্দর একটা সবুজের মধ্যে থাকা এর তো তা তেমনই যদি মনে হয় তাহলে তুমিও কয়েকদিন এসে থাকো আমার সঙ্গে। আরে কি বলো না, এখানে এত কাজকর্ম পড়ে আছে, একটা বলে দিলেই হলো নাকি? ওরকম হয় না, তবে যাই বলো, এখানে পরিবেশটা কিন্তু অনেক ভালো। শহরের ওই যে গাড়ি ঘোড়া ধোঁয়া ধুলো, তার থেকে এখানে হ্যাঁ। থাকলে দেখবে কিছুদিন থেকে দেখো এটা একদম বেশ ঠিক শরীর কথা চাঙ্গা বলেছো, হয়ে একদম না, খাঁটি না, কথা থাকবো যাকে থাকবো। আগে বলো বৌদি কবে আসছে? বৌদি এলে ঠিক থাকবো। কাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরেই নিজে চা করেছি। পাড়াগাঁয়ে এত সকালে কেউ উনুন ধরায়নি। এমন সময় দেখি গোপাল, গোপাল রে, বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির। ও মোর গোপাল, বলি শুনতে পাচ্ছিস নি? হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবরা সামনে বসে, ও তো আজ না এলেই পারতো ছাই। ভালো বিপদেই পড়া গেছে। আমার গোপাল রে, আরে ঘরে আছিস, সাড়া দিচ্ছিস নি কেন? হ্যাঁ, কেন? এই এরাম আর কি, বলি যাই আমার গোপাল ডারে দেখে আসি একবার, কেমন আছে। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলে, ও কে হে? গোপাল বলে ডাকছে? না না, ও কেউ না, এমনি গাঁয়ের লোক। কি গ্রামে তোমার ডাকনাম গোপাল নাকি? গোপাল কেন? না মানে ওই আর কি। কাল আত্মীরে কি গরমটাই না পড়লো বলো দেখিনি। উফ, ঘুমুতি পারি না একেবারে। তা গোপাল, ঘুমুতি পেরিলি কাল? মুই তো চোখ বুঝিনি সারা রাত। মোটেই ঠিক করনি। ভালো বিপদেই পড়া গেল সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? ওরে বাবা, কি গরম কি গরম! তারপর গরমের জ্বালায় উঠে উঠোনে এসে বইনু। তারপর দেখি কি, দেখি গরমের জ্বালায় যেন সব্বাঙ্গ জ্বলি যাচ্ছে। আমার গোপালটার কি কষ্টই হচ্ছে রে বাবা, কি কষ্টই হচ্ছে। এই ও এত কথা বলছে কাকে? আহ, তোমাকেই নাকি? ইয়ে, ব্যাপারখানা কি বলো তো? হ্যাঁ, আমাকেই বলছে। ওই মাথাটা একটু গন্ডগোল, বুঝছো না? ও তাই বলো? বন্ধুদের বলা কথা অনুযায়ী কাজ করতে হলো। যেমন সুরে লোকে বদ্ধ পাগলকে সান্ত্বনা দেবার বা প্রবোধ দেবার চেষ্টা করে, ঠিক তেমনই সুরে বুড়ির দিকে চেয়ে বলি, হ্যাঁ, বড্ড গরম ছিল কাল। শোনো, তুমি বরং যাও, আজ গিয়ে একটু ঘুমিয়ে নাও। আমি এখন বড্ড ব্যস্ত আছি, বুঝলে? হ্যাঁ, কিছু বলতেছিস? কি বলিস গোপাল? এই যে দেখো, কলকাতার বন্ধুরা সব এসেছেন, এদের নিয়েই ব্যস্ত আছি। তুমি এখন বাড়ি যাও, কেমন? পরে এসো। কিন্তু এর ফল সুবিধেজনক হলো না। পরে আসবো কেন রে? পরে আসবো কেন? এই দেখ, আজ কি এনেছি বল দেখি গোপাল। এই দেখো। এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, এই যে এই একটুখানি তোমারে বলিনু না, সেই যে মেয়েটা গো, সেই যে মেয়েটা মোরে মা বলে ডাকে, ওই যে যে দুধ দিল না, তোর জন্য দুধ দিল, সেই মেয়েটা কাল দুটো চিঁড়ে কুটলো। আমি বললাম কি, ও মেয়ে কি করছিস তো? হ্যাঁ, ও বললে কি না, এই কামিনী সরু ধানের ভালো চিঁড়ে গো, তোমার গোপালের জন্যে দুটি নিয়ে যেও এখন। কাল বেয়ানবেলা তখনই নিয়ে যেও। হ্যাঁ, বলবো কি গোপাল, আমার মনটা বড্ড খুশি হলো। তারেও দেখতে পাবা এখন, সেও আসছে আজ, সেও তোমারে দেখতে চায় গো। সেও আসছে মানে? একা রামে রক্ষে নেই, আবার আরেকজন? এই জানো বাবা,
বড্ড দুঃখী ওই মেয়েটা, বড্ড কাঙাল আমার এই মেয়েটা। ধান ভেনে চিঁড়ে কুটে একরকম করে চালাচ্ছে। বুড়ির কথা শেষ হতে না হতেই দেখি একটি আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরো বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার খুড়ো মশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! খুড়োর বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো হয়েছে। এ পাড়া গায়ে কথা কি আর চাপা থাকবে? বাস তুলতে হবে এখান থেকে। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ কাল চিঁড়ে, না না, কিছুতেই জানতে দেওয়া যাবে না। চিঁড়ে কটা এনেছি, তা নেবার একটা কিছু দাও না বাবা। এটা কিছু একটা পাত্তর টাত্তর দাও, যাতে ওই চিঁড়ে কটা। শোনো, ওসব রাখো, এখন তোমরা যাও তো, দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি। তো বাবা, চিঁড়ে কটা আনলাম তোর জন্যে, নিবি নি? আরে বাবা, ওসব পরে হবে খন, এখন যাও দেখি। খুড়ো মশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। আহ, ভালো জ্বালা হলো তো, নিয়ে যাও। তো নিয়ে যাবো? এতবার বলছি, শুনছো না কেন? আসুন আসুন খুড়ো মশাই, বসুন। ও বাবা, তা ঠিক আছে, চল রে, চ চ। কি হে, কি বলছে জমির স্ত্রী? ওই ওই পুটুলিতে কি আছে? না না, ও কিছু না কিছু না, ওই চিড়ে বিক্রি করতে এসেছে। এই তোমরা যাও তো, এখন যাও, চিড়ে লাগবে না আমার। বোধহয় গোপালের শরীরটা খারাপ টারাপ হয়েছে, এত গরম তো, তাই জন্যে বোধহয় মাথাটা একটুখানি গরম হয়ে গেছে আমার গোপাল। দেখলাম বুড়ি ধীরে ধীরে তার সঙ্গিনীকে নিয়ে চলে গেল। কি অন্যায়টাই না করতে হলো। স্বয়ং ভগবান জানেন, বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। ছি ছি ছি। তোমার এখানে ওর বড্ড যাতায়াত। না না খুড়ো, ও কিছুই না। না, এটা কিন্তু ভালো কথা না। এদিকে শুনুন, আমার এই বন্ধুরা কি বলছে। সবাই মিলে একদিন মাছ ধরবার কথা হচ্ছিল, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধা হবে? আমি বললাম, আমি তো ঘুরতে আসি, গ্রামে থাকেন খুড়ো মশাই, উনি যদি ব্যবস্থা করতে পারেন। পারবেন না? সেদিনের মতো কথা ঘুরে গেল। আমিও কয়েকদিন পর শহরে ফিরে গেলাম। আবার গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। আসার কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন মৃদু নারী কণ্ঠে জিজ্ঞেস করলে, বাবু, বাবু ঘরে আছেন? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম, সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? ওই দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, ভাবলাম একবার যাই। আমার মা তো পাঠিয়ে দিলে, বললে একবার গিয়ে দেখে আয়। তোমার মা? কে? ওই যে মা গো, এখানে আসতেন না, তেনার তো বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। ও, গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, এই তো ভেবে ভেবে অস্থির। আমাদের রোজ শুধোয়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, হুট করে কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর জানেন বাবু, আজ জন্মে আপনারে পেটে ধরছিল, এ জন্মে তাই এত টান। বাবু, আপনি একবার গিয়ে দেখে আসুন না, তাহলে বড্ড খুশি হবে। আমার মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভান নিয়ে এসেছে।
কাল থেকেই বেরুতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই ভাবছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে পড়ে আছে ওসব দেখবার সময় একান্তই নেই। বলছিলাম ওবেলা একবার যাবেন বাবু? হ্যাঁ, আচ্ছা, তা শোনো, এখন ঠিক বলতে পারছি না, দেখি। মা হয়তো বাঁচবে না, আপনাকে বারবার দেখতে চাইলো, তাই কইছিলাম। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের কায়দায় তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মের আগে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই এত বড় ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। দেখতে পেলাম বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে সে বুড়িকে বললে, মা, মা গো, ও মা, মা কে এসে দেখো, চোখটা খোলো ও মা। আর পারিনি রা, আজ যে পারিনি। দেখছো, এই দেখো তোমার গোপাল। আজ যে পারিনি। আমি কাছে গিয়ে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, উঠো না, কি করছো? আরে ও কি আর কথা শুনবে? ও মা, আমার গোপাল আলী, ও মা, ভালো আছো? আমার গোপাল ভালো আছে তো বাবা? এই 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 বসতে দে, ওরে ওরে আমার গোপাল রে, বসতি দে, বসতি দে আমার গোপাল রে, বসতি দে। ও বাবা, ঠিক আছে, ঠিক আছে, বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক থাক। আরে ওখানে কেন দিচ্ছিস? হ্যাঁ, ওখানে কেন দিচ্ছিস? ওই যে কোনটা দিব? ওই যে গোপালের জন্য ওই গাজরের চটখানি পেতে দে না রে, ওই যে বুনে এঁকেছিলুম, দে না। বুড়ির গলায় ঠিক যেন আমার মা কি পিসিমার মতো অনুযোগের সুর। ওই ওই তোর জন্যে খাজুরের চটখানা কাতির আগে বুনে এঁকেছিলাম না, ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে গো। তা তুমি একদিনও তো এলে না গোপাল, অসুখ হয়েছে, তাও তাও একদিনও দেখতে আসলিনি মোরে আমার গোপাল, দেখতে আসলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়েও না। ইতোমধ্যে আমি এসেছি দেখে পাড়ার অনেকে এসে জড়ো হলো। ওদের মুখে শুনলাম বুড়ি কেবলই নাকি আমার কথা বলে। বুড়ি বোধহয় এবার বাঁচবে না। গোপাল, গোপাল রে, আমি যদি মরি আমার কাফনের কাপড়টা তুই কিনে দিস বাবা, আমার কাফনের কাপড়টা তুই কিনে দিস আমার গোপাল। কি অলক্ষণে কথা কও বলো দেখি। দিবিনি বাবা, দিবি তো গোপাল? কাফন? সে আবার কি? জিজ্ঞেস করে জানলাম কবরে মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। এলি বাবা, আমি যে কি খুশি হয়েছি কইতে পারিনি রে বাবা, কইতে পারিনি। আমার নিজের ছাওয়াল, জানিস, আমার নিজের ছাওয়াল না জামাই এমন বদমাইশ, এমন এমন বদমাইশ, অসুখে মরতে বলছিল,
চক্ষু দিয়ে চেয়েও দেখে যায় না রে, চেয়েও দেখে যায় না। ঘরের অবস্থা কেন চেয়ে দেখ, দেখ না, 10 বছর খড় পড়েনি কেউ চালে। পুরনো খড় পচে গলে গেছে গিয়া। না জামাই রে বন্য, সেবা টাকায় অত বড় হাতি ঘর সে নাকি ছাইতে পারবে না, জানি বললে সে নাকি চাইতে পারবে না। বলে পাশে একটা কুড়ে ঘর পেতে থাক বুড়ি। বাবা তুই বল গোপাল, আমি তো থাকতে পারি? হ্যাঁ বাবা, আমি কি থাকতে পারি? কি নোকের পরিবার আমি, কি দিন ছিল আমার। আজ না হয় কপাল পুড়েছে, তা বলে পুড়ে ঘরে থাকতে হবে মরে? আমি থাকতে পারি? বল গোপাল, আমি থাকতে পারি? তুই বল আমায়। মা গো, কাঁদে না মা, কাঁদে না। ও বাবু, আপনি বলেন না। হ্যাঁ, সে তো ঠিকই, সত্যি কথা। আজ এতদিন পরে আজও সে চালাঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে মনে পড়ে আমার। ছেঁচ তলায় একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, পাড়ায় এক আধটা খেঁকি কুকুরের আওয়াজ। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতকগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছেঁচ তলায় দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা হয়তো আর ভুলতে পারব না। সেবার আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। ভেবেছিলাম ও হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে 2-1 আমার কাছে লাঠি ধরে এলো, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে যায়। ও গোপাল, শশা খাবানে? কি রে গোপাল, দুধ খাচ্ছিস না যে? হ্যাঁ, জানিস কাল রাত্রিরে কি হইল জানিস? আমি তো ভয়ে মরি। অমর গোপাল, কবে আসবি আবার? হ্যাঁ বাবা। তারপর বছর 2 কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গ্রামে ফিরেছি, বুড়ি একইভাবে এসে বসেছে। সবসময় কিছু না কিছু নিয়ে এসেছে হাতে করে। তবে অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা ওরা সারল না। আচ্ছা, কেন রোজ আসো বলো তো অত দূর থেকে? আসবনি, এই পাকা নুনাদা ভাবলাম আমার গোপাল রে দিয়ে তা হোক। আসি। তুমি আর কষ্ট করে এসো না এরকম। তা তুই তো আমারে দেখতে যাবিনি কোনোদিন। কি করবো বল, বড্ড তোরই দেখতে ইচ্ছে করে যে বাবা। সময় পেলেই যাব। এখন বাড়ি যাও, সাবধানে যেও কিন্তু। এভাবেই চলে। বুড়ি এলেই নানান কথা ওঠে। একদিন সে বলে উঠল, বলি ও গোপাল, তুই বিয়ে করলিনি কেন বলতো? হ্যাঁ, মেয়ে পাওয়া যায় না যে, তাছাড়া 40 বছর বয়স হয়ে গিয়েছে। ও মা, ওটা কি একটা বয়স হলো গো? কাঁচা ছেলে তোমরা। তা গোপাল, একটা কথা কই, আগবিনি তো? বলো কি? ওই ওই মুকুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে খুব মিল হবে। ও গোপাল, দেখবো? আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো। এখন যাও। বড্ড ভালো মেয়েটা রে, বড্ড ভালো মেয়ে। কেমন চাঁদ পানা মুখ, খুব নক্কি মেয়ে। তোর সঙ্গে খুব মানাবে গোপাল। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন খুব বিব্রত হতে হলো ওর জন্য। খুড়োমশাই ডেকে বললেন,
শোনো বাবা, একটা কথা বলি। আজ জমির করাতির বউ ওই বুড়িটা মুখুজ্জ বাড়ির মেয়েদের কাছে গিয়ে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ওর গোপালের সঙ্গে ওদের বাড়ির পুটির বিয়ে দিতে। হ্যাঁ? শুনে মেয়েরা তো অবাক, গোপাল কে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কি বুড়িকে কিছু বলেছিলে নাকি এই সম্বন্ধে? না না, সে কি কথা, কখনো না। আপনি বিশ্বাস করুন খুড়ো, আমি এসব কখনো ভাবিনি। না 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 না, সে আমি বুঝেছি। তবে যাই হোক, তুমি যদি কিছু বলেও থাকো বুড়িকে, বারণ করে দেবে ও যেন এসব নিয়ে আর না কথা বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আপনি বিশ্বাস করুন খুড়ো মশাই, আমি কিন্তু এর বিন্দু বিসর্গ জানি না। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করেছি, ঠিক আছে। পরদিন সকালে বুড়ি এসে হাজির। বকতেই হলো এবার। আচ্ছা, কে তোমায় এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তোমায়? গাঁয়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, তখন কে সামলাবে? পাড়া গাঁ জায়গা খারাপ। বকিস নে অগোপাল, তুমি বাবু এখানে আর এসো না তো। মরে অমন করে বকিস নে বাপ। কি আর হয়েছে? তা তুই ও মেয়েটারে যদি বিয়ে না করিস তো অন্য কোনো মেয়ে দেখে বিয়ে কর। তা হ্যাঁ রে গোপাল, পুঁটিরে তোর পছন্দ হয়নি না বাপ? আবার ওই সব কথা? যেমন আশঙ্কা করেছিলাম, সত্যি সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। এরপর থেকে বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকিনি, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি। গোপাল, অমর গোপাল, বাইরে আবার বুড়ির গলা পেলাম। গোপাল রে, আবার এসেছো কেন এখানে? কতদিন সকালে দেখি না, তা একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমারই জন্যে গোপাল। এই খাস কেনে? হ্যাঁ খাস। দরকার নেই আমার বাতাবি লেবু, তুমি যাও এখন। হ্যাঁ? আরে বললাম তো দরকার নেই, যাও। ভালো থাকিস বাবা, হ্যাঁ ভালো থাকিস। বুড়ি বিমর্ষ হয়ে লাঠি ঠুকঠুক করতে করতে চলে গেল। তবে আমার এই বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগেই মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে গ্রামের কয়েকজন জ্ঞাতি আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন। বুঝতে পারি নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু না ভেবেই আমার ভালো হবে ভেবে করে ফেলেছে। দুপুরে রোদে ওকে দেখে কষ্টই হলো, কিন্তু আমি না চাই এই ঘটনা আবারও ঘটতে পারে। ওকে না বকে উপায় নেই। বছর খানেক আর গ্রামে যাইনি এরপরে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশী থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 1-2 হাতে আছে। কি করা যায় কি করা যায় কি করা যায়, শেষমেশ স্থির করলাম গ্রামেই যাব এই 2 দিন ছুটি কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরীর কাছে একটা খারাপ খবর শুনলাম। সে বুড়ি নাকি কাল রাতে মারা গিয়েছে। বারবার আমার নাম করছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই এসে সাহায্য চেয়ে বসল। কাফনের কাপড় কিনে দিতে হবে, বড্ড দাম কাপড় চোপড়ের। মুহূর্তে আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, গোপাল গোপাল, আমি মরে গেলে তুই আমার কাফনের কাপড়টা কিনে দিয়ে দিস বাবা। দিবি নে? দিবি তো বাবা? ভেবে অবাক হয়ে গেলাম। ওর স্নেহময়ী আত্মা বহু দূর বেনারস থেকে আমায় কিভাবে যেন আহ্বান করে এনেছে। আমার তো গ্রামে আসার পরিকল্পনা ছিল না।
হয়তো আমার মন ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাথ জামাই বারবার বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যেন যাই। গিয়ে দেখি শরতের তেতো গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বুড়িকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। গাছের ছায়ায় কয়েকজন চেনা মুখ, আব্দুল, শুকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বলে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? না না, আজ বুড়ির মাটি দেওয়ার দিন। তুমি কোথা থেকে এলে? তুমি তো জানতে না, তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের ওপর। দাও বাবা ঠাকুর, তুমিও দাও। হ্যাঁ, তুমি দিলে মহাপ্রাণীটা ঠান্ডা হবে। দাও দাও গো। দিলাম এক কোদাল মাটি। বড় ভালো মানুষ ছিল গো বুড়িটা। সঙ্গে সঙ্গে মনে হলো, কি দিন কাটিয়েছে আর কি শেষ। ও বেঁচে থাকলে যেন বলে উঠত, আমার গোপাল, হ্যাঁ রে, বাতাবি নেউটা দিলুম খেলিবি? হ্যাঁ গোপাল, এবার বিয়েটা করে ফেলবা। হ্যাঁ, কদিন আর বাঁচি গোপাল রে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আহ্বান। কাজের সূত্রে ভাগলপুরে বসে বিভূতিভূষণ তার প্রথম কালোজয়ী উপন্যাস পথের পাঁচালী লিখেছিলেন। 1928 সালের এপ্রিল মাসে কলকাতায় ফিরে পথের পাঁচালীর পাণ্ডুলিপি বিচিত্রার দপ্তরে পাঠান। প্রকাশের সঙ্গে সঙ্গে পথের পাঁচালীকে পাঠকদের একটা বড় অংশ সাদরে গ্রহণ করেছিল। 1933 সালের এপ্রিলে রবীন্দ্রনাথ বিভূতিভূষণকে তার সঙ্গে প্রশান্তচন্দ্র মহালনোবিশের বরাহনগরের বাড়িতে গিয়ে দেখা করতে বলেন। সেই মাসেই কবির লেখা পথের পাঁচালীর সমালোচনা প্রকাশিত হয় পরিচয় পত্রিকায়। এই গল্প আহ্বান তার গল্পগ্রন্থ উপলখণ্ড থেকে নেওয়া। গল্পটির মূল দুই চরিত্রের মধ্যেও যেন অপু ও ইন্দির ঠাকুরুনের ছায়া। আহ্বান গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন আনন্দরূপ চক্রবর্তী। গল্পের কথক তথাগত চৌধুরী, বুড়ি শান্তনা চৌধুরী, খুড়ো রতন সরখেল, শুকুর মিয়া সৌভিক সাহা, স্ত্রীলোক সৌমিতা বিশ্বাস, বন্ধু বৈজয়ন্ত চক্রবর্তী এবং কুণাল বসু। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিং সৌম ও শুভ। পোস্টার ডিজাইন রৌনক পাত্র। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। সহকারী পরিচালনা সৌভিক সাহা। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।